প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব লেকচার 3-তে। এর আগে তোমরা লেকচার 1 এবং লেকচার 2 ভালো করে দেখছো এবং আশা করি বুঝতে পারছো। আজ তোমাদের সামনে আমি ইম্পর্টেন্ট একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 3, অপারেটিং সিস্টেম সম্পর্কিত শর্তাবলী ও ধারণা। এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে পরীক্ষায় মিনিমাম 10 মার্কের কোশ্চেন করা হয়। এখানে তোমাদের প্রত্যেকটি টপিক চিত্রের মাধ্যমে সুন্দরভাবে সহজ ভাষায় আলোচনা করে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কোনোভাবেই মিস করা যাবে না। অবশ্যই তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। বইয়ের মধ্যে বিভিন্নভাবে চিত্রের মাধ্যমে দেওয়া আছে, অনেক অনেক কিছু আলোচনা করা হয়েছে, যেগুলো দেখলে তোমাদের পড়ার ইচ্ছাই থাকে না। এজন্য আমি তোমাদের শর্ট কিছু কালেকশনের মাধ্যমে সুন্দরভাবে এখানে উপস্থাপন করছি। তোমরা দেখবা, আশা করি বুঝতে পারবা। যেহেতু প্রত্যেকটি অধ্যায়ের সাথে পরের অধ্যায়ের কিছু সম্পৃক্ততা রয়েছে, এজন্য পূর্বের পড়াশোনাগুলো অবশ্যই তোমাদের করতে হবে। তাছাড়া তোমরা বুঝতে পারবে না। যে প্রথম অধ্যায়ে আমরা কি আলোচনা করছি, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম অধ্যায় যেমন অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কার্যাবলী কি, মনিটর প্রোগ্রাম কি এবং কার্নেল কি, এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করছি। যেহেতু অধ্যায়টা হচ্ছে অপারেটিং সিস্টেম, তো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ: 1 নম্বরে হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। যে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমটা কি, ব্যাচ সম্পর্কে আমরা আগের অধ্যায়ে আলোচনা করছিলাম যে ব্যাচ সম্পর্কে আলোচনা করব। আজকে এটার উপর আমরা বিস্তারিত আলোচনা করব যে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমটা কি, নন স্পুলিং কি, যে নন স্পুলিং কি, আবার স্পুলিং সিস্টেমটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার জেসিএল কি। তো আজকে এই 4টা বিষয়ের উপর আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের এই ক্লাসটি করতে হবে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে মিনিমাম 10 মার্কের কোশ্চেন ফাইনাল পরীক্ষায় তোমাদের আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখো, বুঝতে পারবা। তা আলোচনায় চলে যাই যে অপারেটিং সম্পর্কিত শর্তাবলী ধারণা, যে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি থাকতে পারে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। যে জব কি, আমরা দেখব যে জব কি, যে কম্পিউটারের যে আমরা প্রত্যেকটি তথ্য দিয়ে থাকি বা ইনস্ট্রাকশন সেট, ইনস্ট্রাকশন মানে কিছু তথ্য, যে কম্পিউটার যে তথ্যগুলো দিয়ে থাকি এগুলাকে বলা হচ্ছে জব। একটা দেখি এখানে কি বলা হচ্ছে, যে জব হলো অনেকগুলো ইনস্ট্রাকশনের সেট যা একটি সিরিয়াল সিস্টেম একটা নির্দিষ্ট সময়ে নির্বাহ করা হয়। আমি যে কথাটা বললাম যে জব হচ্ছে কিছু তথ্য যা ইনস্ট্রাকশনের সেট যা একটা সিরিয়াল সিস্টেমে, এখানে হচ্ছে কোনো সিরিয়াল ছাড়া কোনো তথ্য পাঠানো হয় না, এখানে সিরিয়াল মেইনটেইন করে তথ্য নির্বাহ করা হয়। তো তারপর আমরা দেখে নিই কি ব্যাচ। ব্যাচ কি, ব্যাচ হচ্ছে যে কতগুলো জব, এই যে আমরা যে জব করলাম, যে জব অনেকগুলো সেশন, যে কতগুলো জব একত্রে করে একটি ব্যাচ তৈরি করা হয় যা ব্যাচ প্রসেসিং সিস্টেম দ্বারা এক্সিকিউট করা হয়। তো আমরা দেখে নেই, বলা হচ্ছে কতগুলো জব একত্রে করে একটি ব্যাচ তৈরি করে যা ব্যাচ প্রসেসিং দ্বারা এক্সিকিউট করা হয়। যেখানে হচ্ছে অনেকগুলো জবকে কি করা হয়, একত্রে করা হয় করে ব্যাচ প্রসেসিং যে একটা অপারেটিং সিস্টেম আছে তা দ্বারা এটাকে এক্সিকিউট করে তা রান করা হয়। তা আশা করি বুঝতে পারছি যে জব কি, ব্যাচ কি। যে জব হলো অনেকগুলো ইনস্ট্রাকশনের সেট বা তথ্যের সেট যা নির্দিষ্ট সময় নির্বাহ করা হয়, এবং অনেকগুলো জবকে একত্রে করে একটা ব্যাচ তৈরি করা হয় এবং ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম দ্বারা তা নির্বাহ করা হয়।
তো এবার আমরা দেখে নেই সিনক্রোনাইজ কি। আমরা আগে দেখে নিই, বলে দেখেছি হচ্ছে যখন দুটি সিস্টেমের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয় তখন তাদের গতির যে সামঞ্জস্য করাকে সিনক্রোনাইজ বলা হচ্ছে। যে বলা হচ্ছে যখন দুটি সিস্টেমের মধ্যে ডাটা ট্রান্সফার করা হয়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সফার করা হয়, সেই ক্ষেত্রে যে গতির যে একটা অসামঞ্জস্যতা থাকে বা ডাটা ট্রান্সফারের যে গতির একটা ব্যতিক্রম দেখা যায়, যেন তাদের ডাটা ট্রান্সফারের স্পিডটা যেন সমান থাকে, এর জন্য সামঞ্জস্য বিধান করাটা কি বলা হচ্ছে সিনক্রোনাইজেশন। তো এবার আমরা দেখে নেই যে থ্রোপুট কি। থ্রোপুট হচ্ছে একটি অপারেটিং সিস্টেম দ্বারা নির্দিষ্ট সময় মোট কাজের পরিমাণ। যে আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেম দ্বারা একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ হচ্ছে তার মোট পরিমাণকে বলা হচ্ছে থ্রোপুট। এটা আমরা পূর্বের আগের অধ্যায়গুলোতে আলোচনা করছি, আবার এখানে দেখছি কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত কোশ্চেন, অবশ্যই তোমরা এগুলো জানতে হবে। টার্ন অ্যারাউন্ড টাইম, যে টার্ন অ্যারাউন্ড টাইমটা কি দেখে নিই একটু। যে সাবমিট জব এর সময় হতে আউটপুট পর্যন্ত সময়কে টার্ন অ্যারাউন্ড টাইম বলা হয়েছে। যে একটা কম্পিউটারে আমরা একটা ইনস্ট্রাকশন বা তথ্য বা জব দিলাম, এটার আউটপুট ফলাফল পাওয়া পর্যন্ত যে সময়টাকে, এটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। প্রিয় শিক্ষার্থীরা, এগুলা তোমরা সকলেই কয়েকবার ভিডিওটি দেখবা, ইনশাল্লাহ তোমরা এগুলা মুখস্থ হয়ে যাবে। জেসিএল কম্পিউটারকে কি কি তথ্য প্রদান করে? জেসিএল হচ্ছে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের জবগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলো কি করা হচ্ছে কন্ট্রোল। যে জেসিএল হচ্ছে এগুলো কন্ট্রোল করে থাকে। সেই ক্ষেত্রে কি কি তথ্য দিয়ে থাকে? যে সাবমিট সময় হতে আউটপুট পর্যন্ত সময়কে টার্ন অ্যারাউন্ড টাইম বলা হচ্ছে। এবার হচ্ছে দেখি জেসিএল, আমরা একটু দেখে নেই পুরা চিত্রটা। এখানে জেসিএল হচ্ছে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা ব্যাস সিস্টেমে একটি প্রোগ্রাম হতে অন্য প্রোগ্রামকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে জেসিএল হচ্ছে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যে ব্যাস সিস্টেমে একটি প্রোগ্রাম হতে অন্য প্রোগ্রামকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। যেহেতু ব্যাস প্রসেসিং সিস্টেম অনেকগুলো প্রোগ্রামকে একত্রিত করে ব্যাস প্রসেসিং সিস্টেম দ্বারা এক্সিকিউট করা হয় বা রান করা হয়, সেই প্রোগ্রামগুলোকে আবার আলাদা করে করে ব্যবহার করার জন্য এই জব কন্ট্রোল বা জেসিএল ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি হোয়াট ইজ জেসিএল, যে আলাদা আলাদাভাবে এখানে দেখানো হয়েছে। জেসিএল জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করা হয়। তাই আমরা এখন ব্যাস প্রসেসিং সিস্টেম এটা দেখবো যে কি ব্যাস প্রসেসিং। যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র প্রোগ্রাম প্রসেস করার পর অন্য প্রোগ্রামকে প্রসেস করা যায় তাকে বলা হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। কি বলা হচ্ছে? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র প্রোগ্রাম প্রসেস করার পর অন্য কোনো প্রোগ্রাম প্রসেস করা যায় তাকে বলা হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। বলা হচ্ছে যে এই পদ্ধতিতে এই অপারেটিং সিস্টেমে কি বলা হচ্ছে যে অনেকগুলো প্রোগ্রামকে একসঙ্গে সংগ্রহ করা হয়, করার পর একটা একটা করে ব্যাচ আকারে এটাকে হচ্ছে রান করা হয়। একটার কাজ শেষ হলে পরবর্তীটার কাজ শুরু করে দেয়। অর্থাৎ এই পদ্ধতিতে অনেকগুলো প্রোগ্রাম একসাথে নির্বাহ করা যায় না। একটি প্রোগ্রাম প্রসেসিং প্রক্রিয়া শেষ হলেই অপর একটা প্রোগ্রামের প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়। বইয়ের মধ্যে তোমাদের অনেক কিছু লেখা আছে, মূল কথা হচ্ছে এটা যে এই পদ্ধতিতে অনেকগুলো প্রোগ্রাম একসাথে নির্বাহ করা যায় না। একটি প্রোগ্রাম প্রসেসিং প্রক্রিয়া শেষ হলেই অপর একটি প্রোগ্রাম প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়। ব্যাচ প্রসেসিং সিস্টেমটা, যে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে একসাথে একাধিক প্রোগ্রাম নির্বাহ করা যায় না, এই পর্যায়ক্রমে একটির পর একটা প্রোগ্রাম নির্বাহ করা হয়। একটি প্রোগ্রাম নির্বাহ পর আরেকটি প্রোগ্রাম নির্বাহের ব্যবস্থা করা হয়ে থাকে। বলা হচ্ছে যে একটা প্রোগ্রাম শেষ হয়ে গেলে, একটা কাজ শেষ হলে আর একটা কাজ শুরু হবে। এখানে একসাথে অনেক কাজ করতে পারে না এই ব্যাচ প্রসেসিং সিস্টেমে, যে আগে একটা কাজ শেষ হবে তারপরেই যে সিরিয়ালে আছে সে কাজটি এখানে সম্পূর্ণ হবে। যখন প্রোগ্রাম নির্বাহ করা হয় কম্পিউটার জাল সোজা এই প্রোগ্রামে নিয়োজিত থাকে। ব্যাচ মোড দীর্ঘ সময় ডাটা সংগ্রহ করার পর একসাথে প্রয়োজনপুরের কাজ সম্পূর্ণ করা হয়। এই পদ্ধতিতে ব্যবহারকারীর নিকট হতে
তথ্য সংগ্রহ করা হয়, তারপর একযোগে সমস্ত তথ্য পরীক্ষার কাজ সমাধান করে প্রযোজ্য ব্যবহারকারীগণকে ফলাফল ফেরত দেওয়া হয়। তাই আমরা এখন একটি দেখতে পাচ্ছি ব্যাচ প্রসেসিং সিস্টেমের একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে। যে জব 1, জব 2, জব এন পর্যন্ত, যে জব কি, যে জবগুলো কি করতেছে, অপারেটিং সিস্টেম গ্রহণ করতেছে, করার পর জব 1, জব 2, জব 3 অপারেটিং সিস্টেম গ্রহণ করার পর কি করতেছে, ব্যাচ আকারে কি করতেছে, সিপিইউর মধ্যে প্রেরণ করতেছে। যে বলা হচ্ছে কি, যে অনেকগুলো জবকে একত্রে করে ব্যাচ তৈরি করে অপারেটিং সিস্টেম সেগুলোকে এক্সিকিউট করে। তা আমরা এখানে চিত্র দেখলে সহজেই সুন্দরভাবে বুঝতে পারছি যে এখানে ব্যাচ আকারে কাজ করতেছে। তো এবার আমরা দেখে নেই আরেকটি চিত্র দেখলে তোমরা ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিচের চিত্রে ব্যাচ প্রসেসিং সিস্টেমের কাজের ধারাবাহিকতা দেখানো হইল। এখানে জব 1 এবং জব 2 কি লেখা আছে, আই ইনপুট, পি প্রসেস, ও আউটপুট। আবার বলা হচ্ছে জব 2 বলছে একটি জব শেষ হওয়ার পর আরেকটি জবের কাজ শুরু হয়ে যায়। এই জন্য আবার জব 2 থেকে বলছে ইনপুট প্রসেস আউটপুট। এখানে দেখো, এখানে জব 1 এর ইনপুট আই, প্রসেসিং পি এবং শেষে আউটপুট। এরপর জব 2 কাজ শুরু হয়ে যাবে। আবার কি হবে, জব 2 এর ইনপুট, তারপর প্রসেস আউটপুট হয়ে আবার আই থেকে জব 2, জব 3 এইভাবে কাজ করে থাকে, মানে ধারাবাহিকভাবে কাজ করে থাকে। এখানে কোনোটির কাজ করার সুযোগ আগে নেই, যে আগে কাজ শুরু হবে তাকে শেষ করে আউটপুটে ফলাফল পাওয়া যাবে। মাইক্রো কম্পিউটারে ব্যবহৃত এমএস ডট, সিপিএম এবং পিসি ডস অপারেটিং সিস্টেমই হলো ব্যাচ প্রসেসিং সিস্টেমের উদাহরণ। পরীক্ষাতে তোমাদের আসতে পারে যে ব্যাচ প্রসেসিং সিস্টেম কোন কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়। তো এখানে বলা আছে মাইক্রো কম্পিউটার, যেমন এমএস ডস, সিপি, পিসি ডস অপারেটিং সিস্টেম হলো ব্যাচ প্রসেসিং সিস্টেমের উদাহরণ। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের জটিলতা কম এবং এটি অন্যান্য সিস্টেমের মতো অচল অবস্থা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে না। এ জাতীয় সিস্টেমের একটি নির্দিষ্ট সময়ে একজনের বেশি ব্যবহারকারী সিস্টেমটি ব্যবহার করতে পারে না। এ জাতীয় সিস্টেম একটি নির্দিষ্ট সময়ে একজনের বেশি ব্যবহারকারী সিস্টেম ব্যবহার করতে পারে না। সেজন্য সোর্স প্রোগ্রাম কোন ডিভাইস ব্যবহার করার জন্য অপেক্ষা করতে হয় না। প্রোগ্রামের মধ্যে সংঘাত ঘটার সম্ভাবনা খুব কম থাকে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ব্যাচ প্রসেসিং সিস্টেম ব্যবহৃত হয়, যেমন ব্যাংকে সারাদিন ধরে লেনদেন করার পর দিনের শেষে ব্যাচ মোড ব্যবহার করে হিসাবের আপডেট করা যায়, প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা যায়। কিছু ব্যতিক্রম ছাড়া ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম মূলত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে বেশিরভাগ অপারেটিং সিস্টেম মাল্টি প্রোগ্রামিং এর দিকে ঝুঁকে পড়েছে, কেননা বর্তমান প্রসেসরের দুর্দান্ত গতির ফলে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম ব্যবহার অনেক সহজতর হয়েছে। তো সহজে আমরা বুঝতে পারলাম ব্যাচ প্রসেসিং সিস্টেমটা হচ্ছে কাজ করতেছে যে ধারাবাহিকভাবে অনেকগুলো জব বা অনেকগুলো কাজকে একত্রে করে তারা ব্যাচ আকারে প্রত্যেকটি কাজ এখানে সম্পূর্ণ হয়ে থাকে। তো বইয়ের মধ্যে অনেক জটিলভাবে চিত্রটি দেওয়া আছে, আমি এখানে সহজভাবে একটি চিত্রের মাধ্যমে তোমাদের উপস্থাপন করতেছি। তোমরা এই চিত্রটা দেখতে পারো, এই অঙ্কন করে এইটা দ্বারা ব্যাখ্যাটা পড়ে এইটুকু লিখে দিবা। তো এবার আমরা দেখি ব্যাচ প্রসেসিং সিস্টেমের একটি প্রোগ্রাম। যে স্টেপ 1, হোয়াইল জব ইন দা ইনপুট কিউ, যে প্রথমে আমার কি করতে হবে, জবগুলোকে একটা প্রোগ্রামের মধ্যে আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে। ডু দা বিগেইন, এখানে হচ্ছে প্রোগ্রাম শুরু হবে। কি বলছে স্টেপ 2 তে, যে এখানে প্রোগ্রাম ডু দা বিগেইন, এখানে প্রোগ্রাম শুরু হবে। স্টেপ 3, রিড দা প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম হচ্ছে কি করবে, রিড করবে। এই ব্যাচ প্রসেসিং সিস্টেম অপারেটিং সিস্টেম এখানে প্রোগ্রামকে পড়ে দেখবে। 4 নম্বর হচ্ছে কম্পাইল দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কি করবে, যে আমরা ভাষাটাকে দিয়েছি তাকে সেখানে মেশিন কোডে রূপান্তর করবে যেন কম্পিউটার সেটিকে বুঝতে পারে। কম্পাইল হচ্ছে কি, কম্পাইলের কাজ হচ্ছে এক প্রোগ্রাম বিভিন্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা, যেহেতু কম্পিউটার 0-1 ছাড়া বুঝে না, এই জন্য এগুলোকে 0-1-এ রূপান্তর করা। স্টেপ 5, if there is no error then execute the object code, use the give error message and cure। বলা হচ্ছে যে এখানে if there is no, যদি কোনো প্রোগ্রাম যদি কোনো এরর না থাকে তাহলে প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে এবং একটা মেসেজ দেখাবে। স্টেপ 6, ইফ এরর দ্য ডিউরিং এক্সিকিউশন দেন, যদি প্রোগ্রামটি যদি কোনো এরর না থাকে তাহলে পূর্বে আবার শুরু থেকে কাজ করবে। তারপর হচ্ছে কি এরর মেসেজ দেখাবে একটি,
স্টেপ 7 নম্বরে হচ্ছে ইন প্রোগ্রাম। প্রোগ্রামটা তোমরা একবার পড়লে কয়েকবার লিখলে অবশ্যই তোমরা সহজে বুঝতে পারবে। ব্যাচ প্রসেসিং সিস্টেমের কিছু সুবিধা। তাই আমরা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে কি কি সুবিধা প্রদান করে এগুলো একটু দেখে নিই। যেহেতু ব্যাচ প্রসেসিং ধারাবাহিক কাজ করে, 1 নম্বর সুবিধা হচ্ছে যেহেতু জব টু জব ট্রানজাকশন হয়, অটোমেটিক হয়, সেহেতু 2 জবের মধ্যবর্তী সময় কমে যায়। পরবর্তী ম্যানুয়ালি সিস্টেম অপেক্ষার কম সময় লাগে। যেহেতু একটা জবের পর আরেকটা জব ট্রানজাকশন হয়ে থাকে অটোমেটিকভাবে, সেই ক্ষেত্রে জব টু জবের মধ্যবর্তী সময়টা কমে যায়। পরবর্তী ম্যানুয়ালে অন্য একটি সময় সে কাজ করে থাকে। 2 নম্বরে কোনো জব যখন আউটপুটে থাকে তখন কম্পিউটার অন্য একটি জব এক্সিকিউটে ব্যস্ত থাকে। বলা হচ্ছে কি কোনো একটা জব যখন আউটপুটে থাকে তখন অন্য একটা জব এক্সিকিউটের জন্য ব্যস্ত থাকে। আবার ইনপুট ডিভাইস অন্য একটি জবের ইনপুট নিয়ে বিজি থাকে। মোটের উপরে কম্পিউটার আইডিয়াল সময়টা কমে যায়। যে অপারেটিং সিস্টেম সবসময় যেহেতু ব্যস্ত থাকতেছে, অপারেটিং সিস্টেমে ফাঁকা থাকতে হচ্ছে না, সেক্ষেত্রে এর আইডিয়াল সময়টা বা মধ্যবর্তী সময়টা কমে যায়। স্বল্প সময়ে প্রবলেম সলভ করা যায়। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে কি করা যায়? স্বল্প সময়ে প্রবলেম সলভ করা যায়। তারপর হচ্ছে ইনপুট দেওয়ার পর অপারেটর আউটপুট পর্যন্ত আর কোনো কাজ থাকে না, ফলে সে সময় সে অন্য কাজে ব্যবহার করতে পারে। এতে খরচ কম হয়। মানে যে অপারেটর মধ্যস্থতার কোনো প্রয়োজন হয় না। তো এটা সহজ কি করা যাচ্ছে, প্রবলেম সলভ করা যাচ্ছে। ইনপুট দেওয়ার পর অপারেটর আউটপুট পর্যন্ত আর কোনো কাজ থাকে না, ফলে সে সময় অন্য কাজে ব্যবহার করতে পারে। এতে খরচও কম হয়। অপারেটরের মধ্যস্থতা করার প্রয়োজন হয় না। ব্যাচ প্রসেসিং অবশ্যই কিছু অসুবিধাও রয়েছে। প্রত্যেকটি জিনিসেরই সুবিধা অসুবিধা থাকে, তেমনি ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কিছু অসুবিধা রয়েছে। 1 নম্বরে কি রয়েছে? ব্যাচ প্রসেসিং সিস্টেমের কিছু সময় ধরে জব সংগ্রহ করা হয় এবং তা ব্যাচ তৈরি করা হয়, ফলে উক্ত সময়ের মধ্যে ডাটা হারানোর সম্ভাবনা থাকে। অনেকগুলো জব একত্রে থাকে বলে ইনপুট দেওয়ার পরে নতুন করে প্রায়োরিটি আগে এক্সিকিউট করা। যে অনেকগুলো জব যেহেতু একত্রে থাকে বলে ইনপুট দেওয়ার পরে নতুন করে প্রায় গুরুত্ব বুঝে আগে পরে এক্সিকিউট করার ব্যবস্থা বা সেট আপ করা যায় না। যেমন এখানে হচ্ছে কি বলা হচ্ছে যে অনেকগুলো জব, কোনো কাজ একটা আমার দ্রুত খুব জরুরি দরকার, সেই কাজটাকে আগে করানো সম্ভব না। যে আগে গেছে সে আগে কাজটা সম্ভব হয়। গ্রুপ সিস্টেম হওয়ার জন্য তাৎক্ষণিক আউটপুট পাওয়া যায় না। গ্রুপ সিস্টেম হওয়ার কারণে তাৎক্ষণিক আউটপুটটা পাওয়া যায় না। ব্যাচ মনিটরিং করার জন্য অতিরিক্ত অ্যালগরিদমের দরকার হয়। যেহেতু গ্রুপ আকারে সলিউশন তৈরি করা হয়, গ্রুপের কোনো সমস্যার জন্য অন্য সকল জবকে অপেক্ষা করতে হয়। যেহেতু গ্রুপ আকারে এখানে সলিউশন হয়ে থাকে, কাজে গ্রুপের কোনো সমস্যা হলে অন্য সকল জবকে অপেক্ষা করতে হয়, ফলে সকলে আউটপুট পেতে দেরি হয়। পূর্ববর্তী অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। পূর্ববর্তীতা অনুযায়ী কোনো কাজ করা সম্ভব হয় না। একটি জব শেষ না হওয়া পর্যন্ত জব শুরু করা যায় না। অনেক ধরনের কিছু তাই আমরা দেখলাম ব্যাচ প্রসেসিং সিস্টেম কি, ব্যাচ প্রসেসিং সিস্টেমের চিত্র দেখলাম, ব্যাচ প্রসেসিং সুবিধা অসুবিধাগুলো দেখলাম। আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম এখানে, যে স্পুলিং সিস্টেম। যে স্পুলিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমের মধ্যে একটি সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে স্পুলিং সিস্টেম। তাই স্পুলিং সিস্টেমটা আমরা দেখে নেই। যে সিমুলেটেনিয়াস এবং পেরিফেরালস আউটপুট লাইন এর সংক্ষিপ্ত রূপ হলো স্পুলিং। স্পুলিং হচ্ছে এক ধরনের প্রসেস যার সাহায্যে ব্যাচ মোড অপারেটিং সিস্টেমের গতির আরো বৃদ্ধি করা যায়। যে স্পুলিং হচ্ছে এমন এক ধরনের প্রসেস যে ব্যাচ প্রসেসিং যেটা আমরা এতক্ষণ পড়ে আসলাম, সেই অপারেটিং সিস্টেমের গতিটা কি করা যায়? আরো বৃদ্ধি করা হয়। অথবা বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইসের মধ্যে, এখানে বলা হচ্ছে যেমন বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে গতির যে অসামঞ্জস্যতা দেখা দেয় তা দূর করে সিপিইউ এর অলস সময়কে কমিয়ে প্রসেসিং এর গতি বৃদ্ধি করাকে বলা হচ্ছে স্পুলিং। তো এবার আমরা চিত্রের মাধ্যমে স্পুলিং সিস্টেমটা একটু দেখে নেই। যে গতির সামঞ্জস্য আর জন্য ব্যবহৃত মধ্যবর্তী ডিস্ককে বলা হচ্ছে, গতির সামঞ্জস্যতা আনার জন্য মধ্যবর্তী ব্যবহৃত ডিস্ককে বলা হচ্ছে স্পুলিং। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে স্পুলিং কি হচ্ছে, এখানে ইনপুট তথ্য প্রদান করা হচ্ছে, সিপিইউ সেই তথ্যগুলোকে নিয়ে কি করতেছে, একটা ডিস্কের মধ্যে সংরক্ষণ করতেছে। যদি এখানে আমরা ডিস্ক ব্যবহার না করতাম তাহলে নন স্পুলিং সিস্টেম হয়ে যেত।
তো এখানে আমরা কি করছি, ইনপুট তথ্য নিচ্ছি সিপিইউর মধ্যে। এই তথ্যগুলো কোথায় যা প্রথমে সংরক্ষিত হবে, ডিস্কে। ডিস্ক থেকে আবার তথ্যগুলোকে কি করবে, সিপিইউ এখানে প্রসেস করবে, করে আউটপুটে কি করবে, ফলাফল প্রদান করবে। তো সিপিইউ কে একটা তথ্য নিয়ে বসে থাকতে হচ্ছে না, সে কাজ করে ডিস্কে রাখতেছে, সেখান থেকে আবার আউটপুট নিয়ে কাজ করতে পারতেছে। যে এখানে আছে স্পুলিং একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যে সহজে কাজ সম্পূর্ণ হচ্ছে, সিপিইউ কে কোনো অলস সময় বসে থাকতে হচ্ছে না। যে স্পুলিংটা কি, যে বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটার যে গতির একটা অসামঞ্জস্যতা দেখা দেয়, এই অসামঞ্জস্যতা দূর করে সিপিইউর গতিটা বৃদ্ধি করাকে বলা হচ্ছে স্পুলিং। তাই স্পুলিং পদ্ধতিতে সিপিইউর সাথে যেমন ইনপুট আউটপুট ডিভাইস ও স্টোরেজ ডিভাইসের গতির সিনক্রোনাইজেশন করে সম্পূর্ণ প্রসেসকে দ্রুত গতি সম্পূর্ণ করা হয়। ফলে সিপিইউর আইডিয়াল সময় কমে যায়। স্পুলিং এর উদ্দেশ্য হলো প্রোগ্রাম এবং ডাটা সমূহকে দ্রুত গতি সম্পূর্ণ করা ও সিপিইউর ব্যবহারের জন্য ইনপুট আউটপুট মাধ্যমকে প্রস্তুত রাখা। কি বলা আছে, ইনপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে গতি সিনক্রোনাইজ সম্পূর্ণ করা, প্রসেসকে দ্রুত গতি সম্পূর্ণ করা, অর্থাৎ হচ্ছে একটা সিপিইউর গতিটাকে বৃদ্ধি করাই হচ্ছে স্পুলিং এর কাজ। যেন কম্পিউটার যে হারে ডাটা প্রসেস করবে, ডেলিভারি দিবে, ইনপুট আউটপুট ডিভাইস সে হারে গ্রহণ করতে বা ডেলিভারি দিতে পারবে না। যে আমরা কম্পিউটারের মাধ্যমে কি করতেছি, একটা প্রিন্টারে কাগজ প্রিন্ট দিচ্ছি, সিপিইউ যত দ্রুত প্রিন্টারকে তার ইনপুট দিয়েছে, কিন্তু প্রিন্টার সে দ্রুত সেভাবে কাজ করতে পারে না। সিপিইউ কি এই সময় বসে থাকবে, বসে থাকবে না। যার কারণেই সিপিইউ কি করছে, একটা মাঝখানে একটা ডিস্ক ব্যবহার করছে, সেই ডিস্কের মধ্যে তথ্য সংগ্রহ করে সে প্রিন্টারকে প্রিন্ট করে দিচ্ছে, এবং এদিকে আবার সিপিইউ অন্য কাজে ব্যস্ত হয়ে অন্য কাজ করতে পারে। তাই প্রোগ্রাম ডাটা সমূহকে দ্রুত গতি সম্পূর্ণ করা, জিপিইউ ব্যবহারের জন্য ইনপুট মাধ্যমকে প্রস্তুত রাখা। যে কম্পিউটার যে হারে ডাটা প্রসেস করবে এবং ডেলিভারি দিবে, ইনপুট আউটপুট ডিভাইস হারে গ্রহণ করতে পারবে না, ডেলিভারি দিতে পারবে না। তাই কার্ড রিডার হতে আবার মেমোরিতে, কার্ড রিডার কি, আমরা যে মেমোরিগুলো কার্ড রিডারের মধ্যে ঢুকে মেমোরি থেকে ডাটা ট্রান্সফার করা এবং মেমোরি হতে প্রিন্টারের ডাটা ট্রান্সফার নির্ভর করছে যথাক্রমে দুটি ডিভাইসের সিনক্রোনাইজেশনের উপরে। অর্থাৎ কার্ড রিডার যে হারে ডাটা দেবে, মেমোরি সে হারে ডাটা গ্রহণ করতে হবে। অন্যদিকে মেমোরি যে হারে ডাটা দেবে, প্রিন্টারকে সে হারে ডাটা গ্রহণ করতে হবে, এবং সেন্ডার রিসিভার স্পিড সমান করতে হবে। তাহলেই বোঝা যাচ্ছে লোয়ার স্পিড ডিভাইসের মধ্যে হায়ার স্পিড ডিভাইসকে আইডিয়াল থাকতে হবে। তো স্পুলিং এর উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস যে হারে ডাটা দেবে, অন্য ডিভাইসকে সে হারে ডাটা নিতে হবে। এটাই হচ্ছে স্পুলিং এর মূল উদ্দেশ্য। স্পুলিং এর প্রয়োজনীয়তা, স্পুলিং এর কি জন্য প্রয়োজনীয়তা রয়েছে, যেমন সিপিইউ এবং মেমোরি অত্যন্ত গতিসম্পন্ন। সিপিইউ আমাদের কম্পিউটারে যে সিপিইউ বা প্রসেসর রয়েছে, এবং মেইন মেমোরি যেটা ওকে বলা হয়েছে র্যাম, এরা অত্যন্ত গতিসম্পন্ন এবং ব্যয়বহুল। অন্যদিকে ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি হলো ধীরগতি সম্পূর্ণ ডিভাইস। ফলে নিম্নগতির ডিভাইস হচ্ছে ডাটা মেইন মেমোরিতে সরাসরি জমা করে নির্বাহ করার ক্ষেত্রে সিপিইউকে অধিক সময় ধরে অপেক্ষা করতে হয়। এটা সিপিইউ আইডিয়াল সময় বৃদ্ধি পায়। প্লাস এই জন্যই আমাদের কি হবে, অবশ্যই স্পুলিং এর প্রয়োজনীয়তা রয়েছে প্রসেসরের গতি বৃদ্ধি করার জন্য, আইডিয়াল সময় কমানোর জন্য, তাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে না হয় এজন্য। অপরদিকে নিম্নগতির ডিভাইস থেকে ডাটা যদি ম্যাগনেটিক ডিস্ক বা টেপে জমা করে সেখান থেকে মেইন মেমোরিতে নির্ভর করা হয়, একইভাবে ফলাফল আউটপুট প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে গতির ডিস্ক বা টেপ থেকে ডাটা মেইন মেমোরিতে জমা করা হয়। প্রায় এই গতি সিপিইউ মেমোরি থেকে ডাটা এবং প্রোগ্রাম নিয়ে নির্বাহ করে। ডিস্ক বা টেপের মাধ্যমে আউটপুট ফলাফল প্রদান করে, ফলে সিপিইউর আইডিয়াল সময় কমে যায়। এর ফলে কম্পিউটার পারফরমেন্স অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ হচ্ছে স্পুলিং সিস্টেমটা ব্যবহার করলেই কম্পিউটারের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। সে কোন ফল, আজকে আমরা এই অপারেটিং সিস্টেমের যে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম, যে অপারেটিং সিস্টেম শর্তাবলী এবং তার ধারণা। আজকে আমি কি কি এই অধ্যায় থেকে শিখতে পারলাম সেগুলো একটু, ব্যাচ প্রসেসিং পদ্ধতি কি, স্পুলিং প্রসেসিং কি, স্পুলিং এর প্রয়োজনীয়তা কি। আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বা এবং লেকচার 3 তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। আবার কিছুদিনের মধ্যেই তোমাদের সামনে আমি লেকচার 4 নিয়ে হাজির হব। তা দেখার আশায় থাকবা যে পরবর্তী লেকচারে আমরা কি কি আলোচনা করব সেটাও একটু দেখে নিই। যে পরবর্তী ক্লাসের বিষয়বস্তু থাকবে প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসের 5টি অবস্থান, রিমোট প্রসিডিউর কল পাইপ এবং থ্রেড
একাধিক 212 মডেল, বহু থেকে বহু মডেল মাল্টিথ্রেডে প্রোগ্রাম। আমার পরবর্তী ক্লাসে কি আলোচনা করতেছি, পরবর্তী ক্লাসটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অবশ্যই তোমরা লেকচার 4 এর মধ্যে অ্যাড হয়ে ক্লাসটা করবা, দেখবা যে কি থাকে প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেসের 5টি অবস্থা, রিমোট প্রসিডিওর, কল পাইপ, থ্রেড, একাধিক 2-1 মডেল, বহু থেকে বহু মডেল, মাল্টিথ্রেডে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তা তোমরা দেখছো, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার অপেক্ষায় থাকবা। সবাই ভালো থাকবা।